আজ দুদিন পর হৃদির জ্ঞান ফিরেছে। পিট পিট করে চোখ খুলেই সামনে দেখে সাদা দেওয়াল, মাথার ওপর সাদা দেওয়াল, তাতে ঘুরছে সবুজ রঙের ফ্যান। হৃদি বুঝল শরীরে অসহ্য ব্যথা, বিশেষ করে পেটে ব্যথা। পাশে তাকাতেই দেখতে পেল তীব্রকে। বেডের কাছেই বসে আছে টেবিলে মাথা ঠেকিয়ে। হৃদি হাত নাড়াতেই তীব্র চট করে মাথা উঠালো, হাসি ফুটে উঠল মুখে। এগিয়ে এসে অজস্র চুমু দিল। হৃদি তাকালো তীব্রর দিকে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। হৃদি মজনুর সাথে তীব্রকে মিলালো, না, তেমন কোনো মিল পেল না চেহারায়। হৃদি মনে মনে ভাবল, মার রাদীপ ভাইয়াই সঠিক ছিল, মজনু ছদ্মবেশী। তীব্রর মুখে খুশির ঝলক। হৃদির হাত ধরে পালস চেক করতেই হৃদি বলল, আপনাকে কি বলে ডাকবো, মজনু নাকি তীব্র? তীব্র চমকে তাকালো হৃদির দিকে। দুটো একজনই মানুষ বেগম সাহেবা, আপনি প্লিজ সুস্থ হয়ে যান। হৃদি চোখ বন্ধ করে নিল, তা থেকে গড়িয়ে পড়ল জল। বেগম সাহেবা, এই ডাকটা মজনুর মুখে শোনার কতই না ইচ্ছা ছিল। মজনু ডাকবে তাকে বেগম সাহেবা বলে, কতই না আশা। আশা তো আজ পূরণ হয়েছে, তবে আজ মানুষটাই অচেনা। কেন করলেন আপনি এমনটা? বদলা নিলেন আপনি আমার কাছ থেকে? তীব্র ব্যথিত চোখে তাকালো হৃদির দিকে। বদলা কেন নেব? হৃদি তাচ্ছিল্য হাসল। কেন নিবেন? শুনেছি তীব্র চৌধুরীর রাগ ভয়ঙ্কর, জেদ ভয়ঙ্কর, এখন দেখছি বদলা নেওয়ার পদ্ধতিটাও ভয়ঙ্কর। তীব্র শান্ত স্বরে বলল, তীব্র চৌধুরী সম্পর্কে গবেষণা করার সময় অনেক পাবেন। বলে হৃদির হাত ধরতেই হৃদি হাত সরিয়ে নেয়। ধরবেন আমায়? আপনি ঠক, প্রতারক, বিশ্বাসঘাতক আপনি। রাদীপ ভাই আর আমার ঠিক বলেছে, আপনি ছদ্মবেশী। কি পেলেন এইসব করে? পুরো অস্তিত্বই বদলে দিলেন আমার। কেড়ে নিলেন আমার তো সব ভরসার মানুষটাকে। কেন করলেন এমনটা? কেন? কি পেলেন এসব করে বলেন? আমি এমন কি ক্ষতি করেছিলাম আপনার? তীব্র হৃদিকে হাইপার হতে দেখে ঝট করে ঝাঁপিয়ে পড়ে। হৃদি ছোটাছুটি করলে তীব্র শক্ত করে ধরে। চেঁচামেচি করার ফলে হৃদির শরীর খারাপ হতে থাকে। তীব্র চিৎকার করে নার্সকে ডেকে ইঞ্জেকশন পুশ করতে বলে। হৃদি ধীরে ধীরে শান্ত হয়ে তীব্রর বুকে মিশে যায়। তীব্র ইশারায় নার্সকে যেতে বললে। হৃদিকে শক্ত করে ধরে বসে থাকে কিছুক্ষণ। হৃদি ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মাঝেই শক্ত করে জড়িয়ে ধরেছে তীব্রকে। হৃদির অভ্যাস অনুযায়ী জড়িয়ে ধরেছে। তীব্র হৃদিকে নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল, পায়ের দিকে মাথা দিয়ে। হৃদিকেও ভালো করে ঠিক করে নিল। জামার ভেতর দিয়ে হাত রাখলো পেটে। পেটে স্পর্শ করতেই ব্যথায় হয়তো কাকিয়ে উঠে শক্ত করে ধরল তীব্রকে। তীব্র পেটে হাত রেখেই চোখ বন্ধ করে নিল। গড়িয়ে পড়ল পানি। এখানেই তো ছিল ছোট্ট একটা প্রাণ, তার ছোট্ট হৃদি। কয়েক মাস পর হয়তো এই প্রাণটারই ছোট্ট ছোট্ট পা হাত হতো, হাসতো, খেলতো, পাপা বলে ডাকতো। আচ্ছা, হৃদি জানলে কি হবে? আরও কষ্ট পাবে। মজনুর সত্যি তাকে এমনিতেই ভেঙে দিয়েছে, কিন্তু এটা লুকানো সম্ভব? ওর ভেতর ছোট্ট একটা প্রাণ ছিল, এটা জানার অধিকার তার আছে। আর ভাবতে পারছে না তীব্র, মাথা ঝিমঝিম করছে। দুদিন ঘুম হয়নি তার, বউ ছাড়া ঘুম হয় না তার। এত কিছুর মাঝেও বউ ছাড়া ঘুম হয় না। হাসলো তীব্র। বউ তো আর ক্ষেপে আছে, না জানি কতদিন ঘুম হবে না। হৃদির ঘুম ভাঙ্গে 3টা ঘন্টা পর। লম্বা একটা ঘুম দিয়ে আশেপাশে তাকালো, না, তীব্র নেই। শরীর নাড়াতেই ব্যথায় কাকিয়ে উঠল। ঠিক তখনই রুমে ঢুকলো মেঘলা। মেঘলা আরও আগে এসেছিল, কিন্তু পরিস্থিতি বুঝে চলে গেছে। তীব্র আর হৃদি তখন ঘুমিয়েছিল। মেঘলা অবাক হলেও পরিস্থিতি বুঝে চলে গিয়েছিল তখন। মেঘলা হৃদিকে উঠতে দেখে এগিয়ে এলো। থাম, আমি হেল্প করছি। হৃদি তাকালো মেঘলার দিকে, কিছু না বলে ওর সাহায্য নিয়ে ওয়াশরুমে চলে আসে। বের হতেই দেখে আয়ান মেঘলা দুজনেই রুমে আছে। আয়ান মেঘলা হৃদির হাত ধরে বিছানায় শুইয়ে দেয়। আয়ান বলল, এখন কেমন আছিস? জানি না। আয়ান ব্যথিত হৃদয় নিয়ে তাকিয়ে রইল হৃদির দিকে। হৃদি একটু চুপ থেকে বলল, শোন, আমার একটা কাজ করবি? কি কাজ বল? আমি সুস্থ হলে আমাকে একটা জব খুঁজে দিবি, পার্ট টাইম জব। আয়ান অবাক হয়ে বলল, কেন? কেন? এর উত্তর জানিস না নাকি বুঝতে চাইছিস না? আমার আপন মানুষগুলোই আমায় ধোকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, কষ্ট দিয়েছে। মা থেকেও নেই, যাকে সব ভেবেছিলাম সেও ছদ্মবেশী, ঠক, প্রতারক। আমি এদের সবার থেকে দূরে থাকতে চাই।
প্লিজ আমায় সাহায্য কর। আয়ান অসহায় চোখে তাকালো হৃদির দিকে। হৃদি কি জানে তীব্র তাকে কতটা ভালোবাসে? সেও তো তীব্রকে ভালোবাসে। মানুষের রূপ পরিবর্তন হলে কি ভালোবাসা পরিবর্তন হয়? হৃদি আবারও বলে, আমি কলেজ হোস্টেলে উঠবো, সব ব্যবস্থা করে দিবি প্লিজ। দেখ না, করবি না প্লিজ? মেঘলা এবার বলল। তীব্র স্যার তোকে হোস্টেলে থাকতে দেবে? হৃদি তাচ্ছিল্য হাসল। ওনার হয়তো বদলা নেওয়া শেষ, তাছাড়া আর কত নিবে? একেবারে মেরে ফেলতেই তো সব সমাধান হয়ে যায়। তাছাড়া আমি থাকতে পারবো না ওনার সাথে, আমার দম। তীব্র সব কথা শুনছে আড়ালে। গেট দিয়ে ঢুকতে দম বন্ধ হলে আপনাকে আমার সাথে থাকতে হবে বেগম চান। আয়ান মেঘলা চমকে পিছনে তাকালো। তীব্রকে দেখে দুজনেই একে অপরের দিকে তাকালো। তখনই রুমে ঢুকলো রূপালী, তীর, আমির চৌধুরী। রূপালী এসে হৃদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হৃদি চুপচাপ থাকলো। হৃদিকে কি বলে সান্ত্বনা দেবে জানে না রূপালী। বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, এখন কেমন আছিস? বেঁচে আছি আপু। ভাইয়া কোথায়, আসোনি? হৃদ বাংলাদেশে নেই হৃদি, কাল আসবে। ও। রূপালী হৃদিকে দেখে কান্না পাচ্ছে। মা হয়ে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? পেটের বাচ্চাটাও নেই হৃদির। জানতে পারলে কি হবে? এখন ওর মনে কি চলছে? মেনে নেবে সব? তীব্রর ভালোবাসা নাকি ধোয়া? কোনটা বেছে নেবে? তীব্র কি আদৌ বেছে নিতে পারবে? আমির চৌধুরী চুপচাপ থেকে এসে হৃদির পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিতে হৃদি তাকালো ওনার দিকে। আমির চৌধুরী কি বলবেন, কি করবেন ভেবে পেলেন না। ছেলের দিকটা বুঝলেও হৃদির দিক দিয়ে হৃদির কাছে ধোঁকা মনে হওয়াটাই স্বাভাবিক। তীব্র কি করবে? সবার মনে প্রশ্ন, উত্তর নেই। সবাই টুকটাক কথা বলে বেরিয়ে যায় রুম থেকে। ডক্টর আশিক হৃদিকে চেক আপ করছেন। হৃদি কিছুটা সুস্থ শুনে সবার মনে প্রশান্তি বয়ে যায়। চৌধুরী বাড়িতে এসেছে হৃদি, আসেনি। তীব্র জোর করেই নিয়ে এসেছে ঘুমের মাঝে। আপাতত সে হৃদিকে উত্তেজিত করতে চায় না, তাই ঘুমের মাঝেই নিয়ে এসেছে। গাড়িতে নিজের কোল করেই নিয়ে এসেছে তীব্র। ঘুমের মাঝে অভ্যাস অনুযায়ী তীব্রর বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়েছে হৃদি। হৃদির ঘুম গভীর, আর ঔষধের কারণে ঘুম আরো গভীর হয়েছে। এতে কিছু বুঝতে পারেনি হৃদি। সকাল সকাল ঘুম ভেঙেছে হৃদির। উঠতে চেয়ে বুঝলো উঠতে পারছে না। অভ্যাস অনুযায়ী জানে এটা মজনু। হৃদি পিটপিট করে চোখ খুলে পাশে তাকালো। মজনু ওরফে তীব্রকে দেখে রাগ হলো ভীষণ। মনে পড়ল সব। আশেপাশে তাকিয়ে দেখলো এটা হসপিটাল না, আর না এটা তাদের রুম। তাহলে হৃদি তীব্রকে ছাড়তে চাইলে তীব্র আরো শক্ত করে ধরে। রাগ হলো হৃদির। কেন যেন সহ্য হচ্ছে না তীব্রকে তার। ছাড়ুন। তীব্র আরো একটু গভীরভাবে জড়িয়ে গলায় মুখ গুজে বলল, ছাড়বো না। হৃদির খুব অসহ্য লাগছে। অন্য সময় হলে মুচকি হেসে মজনুর মাথায় হাত বুলিয়ে চুমু খেত কপালে। তো মেরে ফেলুন, আমাকে মারা তো আপনার পছন্দের কাজ, তাই না? মারেন, অসহ্য লাগছে আমার আপনাকে। মুক্তি দিন আমায় প্লিজ। খানিক বাদেই হৃদির চিৎকার শুনতে পেল তীব্র। মুচকি হেসে গলায় কামড়ের জায়গায় চুমু দিল। হৃদি তীব্রকে সরাতে চাইও পারল না, গলার নিচে ব্যথা করছে। হৃদি তীব্রকে সরাতে চাইলেও যখন পারল না, তখন ফুপিয়ে কেঁদে উঠল। বিশ্বাস করুন, আপনাকে আমার আর সহ্য হচ্ছে না, ছাড়ুন আমায়। আপনার আমাকে সহ্য করতে হবে বেগম চান। একদম আমাকে বেগম বলে ডাকবেন না। যেখানে মানুষটাই মিথ্যা, সেখানে বিয়ে কিভাবে সত্যি হতে পারে? মজনু নামে কেউ কখনো ছিলই না, তাই এই বিয়ের কোনো মূল্যও নেই। আপনার বিয়ে মজনুর সাথে হয়নি। বিয়ের রেজিস্ট্রেশন পেপারে আপনার বিয়ে তীব্র চৌধুরীর সাথে হয়েছে। কবুল বলার সময় তীব্রই বলা হয়েছে, আপনি শোনেননি। আপনি তো স্তব্ধ হয়ে বসেছিলেন। তাছাড়া আপনার বিয়ে কার সাথে হচ্ছে এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, কেউ খেয়ালই করেনি। অবশ্য আমি খেয়াল করাইনি। আপনাকে বিয়ে করার সব আমার প্ল্যান মোতাবেক হয়েছে। আপনি একজন ঠক, প্রতারক, বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ। আপনি চরিত্রহীন লোক। ঘৃণা করি আমি আপনাকে। যাই বলেন, সবটাই আপনার। মিনিমাম লজ্জা থাকা উচিত এসব বলতে। এতটুকু অপরাধ বোধ নেই আপনার? না, নেই। যা করছি সব নিজে ভালো থাকতে করেছে। আপনি আমার ভালো থাকার কারণ হয়ে দাঁড়ালে এতে আমার কি দোষ? আমি ভীষণ স্বার্থপর। আমি যাতে ভালো থাকবো তাই চুজ করেছি। সে ভালো থাকাটা আপনাতে হলে আমার কি দোষ বলুন? আমাতে আপনার ভালো থাকা, এটা আমায় বিশ্বাস করতে বলছেন আপনি? ছাড়ুন প্লিজ, মুক্তি দিন আমায়। আমাকে তো আপনার ভোগ করা হয়েছেই।
হৃদির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল যন্ত্রণায়। তীব্র রেগে গেলে যে তাকে এভাবেই শাস্তি দেয় তা জানে হৃদি। ঠোঁট ছেড়ে গলায় দাঁত বসিয়ে দিল, একটু নিচে দাঁত বসিয়ে সেভাবেই হৃদির ওপর পড়ে থাকলো। জোরে শ্বাস নেওয়ার ফলে বুকের কাছে বাড়ি খেল গরম নিঃশ্বাস। হৃদি তীব্রকে আবারও সরাতে চেয়েও পারল না, শরীরে আর শক্তি নেই। হৃদি শুয়ে থেকেই চোখের পানি ফেলল কষ্টে, ঘৃণায়। একটু থেমে তীব্র বলল, আপনাকে আপনি বলে ডাকি কেন জানেন বেগম চান? হৃদি চুপ থাকল। 30 বছরের একজন পুরুষ তার থেকে 12 বছরের ছোট এক যুবতী নারীকে আপনি বলে তখনই সম্বোধন করেন যখন সেই নারীটির প্রতি পুরুষের মান, সম্মান, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকে, যেমনটা আমার মনে আপনার প্রতি সৃষ্টি হয়েছে। আমি বাধ্য হয়েছি আপনাকে আপনি সম্বোধন করতে। পুরুষ শুধু নারীর দেহভোগে সন্তুষ্ট হয় না, পুরুষ নারীর মোহময় রূপে সন্তুষ্ট হয় না, পুরুষ সন্তুষ্ট হয় নারীর ব্যক্তিত্বে, তার নিঃস্বার্থ ভালোবাসা। হৃদির চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। আপনি তীব্রকে কখনো ভালোবাসতেন না বেগম চান। তীব্রকে কেউ নিঃস্বার্থে ভালোবাসত না। সবার চাওয়া তার টাকা, গাড়ি, বাড়ি, বাহ্যিক সৌন্দর্য, পাওয়ার। আমি তো ছিলামও তাই, হার্টলেস। আপনি কেন আসলেন আমার জীবনে? আমি একজনকে হারিয়ে এখন আর আপনাকে হারাতে পারবো না। হৃদির মাথায় হারানোর কথা ঢুকলেও বুঝল না বিষয়টা। হৃদির চৌধুরী বাড়িতে আসার সপ্তাহ খানেক হয়েছে। কাল ঈদ, পুরো বাড়ি জুড়ে লোকজন। হৃদি এখন পুরোপুরি সুস্থ না হলেও সুস্থ। হৃদ এসেছিল পরের দিন, কিন্তু আর যাই হোক তীব্র হৃদিকে নিয়ে যেতে দেয়নি। এই নিয়ে তুমুল কাণ্ড ঘটিয়ে ফেলেছিল হৃদি, কিন্তু তীব্রর জেদ আর রাগের কাছে হার মানতে হয়েছিল হৃদকে। তাছাড়া হৃদি এখন এখানেই সুরক্ষিত। হৃদ না নিয়ে যাওয়ায় খাওয়া দাওয়া বন্ধ করে বসেছিল হৃদি। তীব্র পরে এসে ভয় দেখিয়ে খাইয়েছে। সবাই অবাক হলেও বুঝল হৃদির জেদও কম না। পুরো সপ্তাহ হৃদি তীব্রর সাথে কথা বলেনি, কিন্তু তীব্র তো তীব্র, সে জোর করেই কথা বলিয়েছে। হৃদি তীব্রর সাথে ঘুমাতে না চাইলেও জোর করেই জড়িয়ে ধরে ঘুমিয়েছে। কাল ঈদ, তাই চৌধুরী বাড়িতে অনেক মানুষ। গার্ডেনের দিকের রাস্তায় 3টা গরু আর 4টা খাসি বাঁধা, তাদের খাবার দিচ্ছে কাজের লোক। হৃদি ব্যালকনি থেকে দেখল তীব্রকে লাবিব সহ কিছু মানুষের সাথে কথা বলছে। 3টা গরুর মধ্যে একটা গরু তীব্রর অনেক দূরেই পটি করেছে। তীব্র নাক মুখ কুঁচকে ছিটকে সরে আসে। তীব্রর ছিটকে আসা দেখে মুচকি হাসে হৃদি। হুট করে মাথায় বুদ্ধি আসে। তীব্র কথা বলে তার বাঁকানো বিল্ডিংয়ে যেতে যেতে ব্যালকনিতে তাকাতেই হৃদি সাইডে হয়ে যায়। হৃদি রুমে এসে শয়তানি হাসে। রুম থেকে বের হয়ে নিচে আসে। সবাইকে ব্যস্ত দেখে হাঁটতে হাঁটতে গরুগুলোর কাছে আসে। গার্ডরা হৃদিকে দেখে দৌড়ে ছাতা নিয়ে আসে। বাইরে ভীষণ রোদ। হৃদি বিরক্ত হলো। আমি বলেছি ছাতা নিয়ে আসতে, এই ছাতা আপনার বসের মাথায় ধরুন। গার্ডটি থতমত খেয়ে চলে গেল। হৃদি হাসলো। এক মনে চেয়ে রইল গরুগুলোর দিকে। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আসছে হৃদি। কোথায় থেকে লাবিব ছুটে এসে, বস, ভাবি গার্ডদের সাথে ঝগড়া করছেন। হৃদি, জি, জলদি চলুন। তাড়াতাড়ি গেট খুল, নইলে এই গোবর তোর গায়ে ফেলবো একদম। গার্ডটি গোবর হৃদির হাতে দেখে নাক মুখ ছিটকাল। তীব্র এসে দাঁড়াতেই ভিড় ছুটে যায়, চলে যায় যে যার কাজে। তীব্র হৃদির হাতের দিকে তাকাতেই বলল, এসব কি করছেন আপনি? আসুন আসুন, আপনার অপেক্ষাই করছি। গেট খুলুন জলদি, খুলতে বলুন, নইলে একদম গোবর মাখিয়ে দিব। হৃদির হাতে গোবর দেখে বিরক্ত হয় তীব্র। এসব কি করছেন বেগম চান? চোখে দেখেন না নাকি গোবর? ও, আপনারা আবার ইংরেজদের বংশধর। ইটস কাউ ডাং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাও? জলদি গেটটা খুলতে বলুন, আমি বাইরে যাব। কোথায় যাবেন? জাহান নামে চৌরাস্তায়। খুলতে বলুন, আর খবরদার আমার কাছে আসলে এই গোবর গায়ে লাগিয়ে দিবে একদম। এসব কি ধরনের বাচ্চা মেয়ে? কোথায় যাবে বলো, আমি নিয়ে যাব। এসব ফেলো। একদমই না, আপনাকে তো জীবনেও চাই না আমি। না আপনি আর না আপনার সঙ্গ, একা থাকতে দিন আমায়। তীব্র কিছুক্ষণ চুপ থেকে বলল, গেট খুলে যেতে দে। গার্ডটি তাকালো তীব্রর দিকে। পরক্ষণে গেট খুলে দেয়। হৃদি খুশি হয়ে গেট দিয়ে বাইরে বের হয়। এদিক ওদিক না তাকিয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর দৌড়িয়ে হাঁপিয়ে যায় হৃদি। পেটে চিনচিনে ব্যথা শুরু হওয়ায় পেটে হাত দিয়ে দাঁড়ালো। এতটুকুতেই পানির পিপাসা পেল হৃদির, কিন্তু আশেপাশে কাউকে দেখলো না। হৃদি একটু হেঁটে বসলো একটা গাছের নিচে, হেলান দিয়ে বসলো।
পানির পিপাসায় গলা শুকিয়ে এলো। আর এদিকে পেটের ব্যথা আরও তীব্র হলো। উঠতেও ব্যর্থ হলো। মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। তবে পেটের এমন চিনচিন ব্যথার কারণ বুঝল না হৃদি। নিজের অসুস্থতার সম্পর্কে ধারণা নেই তার। হুট করে কেউ একটা পানির বোতল সামনে ধরল হৃদির। হৃদি এদিক ওদিক না দেখে পানি নিয়ে ঢকঢক করে শেষ করলো। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। হৃদি পাশে তাকাতেই চমকে উঠল। তীব্র? আপনি? অন্য কাউকে আশা করছিলেন বুঝে? হৃদি রেগে উঠতে গিয়েও আবারও বসে পড়ল। তীব্রর এবার রাগ হলো। মিসক্যারেজ হয়েছে, বেশি দিন হয়নি। এখন এমন দৌড়াদৌড়ি করলে তো পেট ব্যথা করবেই। তাছাড়া পেটে আঘাতও পেয়েছে। তীব্র রাগলো, শান্ত হয়ে বসলো হৃদির পাশে। হাত বাড়িয়ে হৃদির 2 হাত ধরে বোতলের পানি দিয়ে ধুয়ে দিল। হৃদি পিছে তাকিয়ে অবাক হলো। পিছনে 2 জন গার্ড, হাতে পানি, সাবান আর টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদি মনে মনে ভাবল, এরা আবার কখন এলো? তীব্র হৃদির গোবর দেওয়া হাত আগে পানি দিয়ে ধুয়ে তারপর সাবান দিয়ে দিল। 2 হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিল। হৃদি অবাক হলো। গোবর 10 হাত দূরে থাকতেই যে ছিটকে দূরে সরে যায়, সেই গোবর মাখা হাত ধরে নিজে হাতে ধোয়াচ্ছে। হয়েছে? আর ছোটাছুটি খেলবেন? পেট ব্যথা করছে? না। ব্যথা করলেও হৃদির মুখে না বলল। তীব্র শান্ত স্বরে বলল, কেন বাধ্য করছেন আপনার প্রতি রুড হতে? বলেই হৃদিকে কোলে তুলে নিল। হৃদি ব্যর্থ হয়েছে পালাতে। এতে মনে মনে নিজেকে বকল খুব। তবে পেটে ব্যথা বাড়ছে। তীব্র গাড়িতে বসিয়ে দিল। তীব্র বসতেই গাড়ি চলতে শুরু করলো। হৃদি ব্যথায় ছিটে হেলান দিয়ে বসল। হঠাৎ পেটে কারো স্পর্শে শিহরিত হলো। ঝট করেই চোখ খুলল। কিন্তু কিছু বলার আগেই তীব্র বলল, একটা কথা বললে এখনই থাপড়াবো। বাচ্চার একটা সীমা আছে। হৃদি ভয়ে আর কিছু বলার সাহস পেল না। তীব্র ধীরে পেটে হালকা করে মালিশের মতো হাত ছোঁয়ালো। হৃদি বারবার কেঁপে ওঠাও টের পেল। হৃদির কিছুটা আরাম লাগছে। ততক্ষণে বাড়ি চলে এসেছে। তীব্র গাড়ি থেকে বের হয়ে হৃদিকে কোলে তুলে নিল। সবাই আহাম্মকের মতো তাকালো। আমির চৌধুরী হৃদিকে এভাবে নিয়ে যেতে দেখে বললেন, এই অবস্থায় রিদিমাকে নিয়ে তুমি কোথায় গেছিলে? তোমার রিদিমার ছোটাছুটি খেলার শখ হয়েছিল, তাই খেলতে নিয়ে গেছিলাম। আমির চৌধুরী আহাম্মকের মতো বললেন। রিদিমা আগে সুস্থ হয়ে যাও, তারপর খেলো। হৃদি লজ্জায় মাথা নিচু করে রাখলেও মনে মনে শখানেক বকাবকি করল। তীব্র তা বুঝে হাসল। রুমে এসে হৃদিকে ওয়াশরুমের সামনে নামিয়ে দিল। ফ্রেশ হতে পারবে? নামিয়ে আসবো? হৃদি কটমট করে বলল, দরকার নেই। হৃদি ফ্রেশ হয়ে এসে বসতেই হৃদিকে কোলে তুলে শুইয়ে দিল তীব্র। পেটের ওপর হট ব্যাগ রেখে বলল, রেস্ট করো। একটু পর ফ্রেশ হয়ে এসে বিছানায় হৃদির পাশে বসলো তীব্র। হট ব্যাগ রেখে দিয়ে খাবার খাইয়ে দিল। হৃদি চুপচাপ খেয়ে নিল। হাতে ওষুধ দিতে হৃদি বলল, কি হয়েছে আমার? পেটে এত ব্যথা করে কেন? তীব্র শান্ত চোখে একবার তাকালো হৃদির দিকে। চোখ ফিরিয়ে নিয়ে বলল, কিছু হয়নি। রেগুলার মেডিসিন আর রেস্ট নিন, আপনি ঠিক হয়ে যাবেন। মিথ্যে কেন বলছেন? আপনার চোখের ভাষা তো অন্য। আপনি বলছেন আমার চোখের ভাষা? হৃদি কিছু বলল না। চুপচাপ ওষুধ খেয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখের ভাষা বুঝতে পারে হৃদি, কিন্তু সেটাও তো মিথ্যা প্রমাণিত হয়েছে। হৃদির চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ঔষধের কারণে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বাড়িতে লোকজন অনেক। রূপালী এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। হৃদি নিচে নেমে দেখে দাদি সব আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন। হৃদিকে দেখে দাদি ইশারায় এখানে আসতে বলে। হৃদির অনিচ্ছা সত্ত্বেও এসে দাঁড়ায়। একজন মহিলা দাদির উদ্দেশ্যে বলেন, খালা, মেয়েটা কে গো? দাদি কিছু বলার আগেই হৃদি বলে, আমি হৃদিতা, রূপালী আপুর বোন। দাদি কিছু বললেন না। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললেন। অপর একজন মহিলা বললেন, আমিনার মেয়েটা আল্লাহ দেখি আমিনার মতো হয়নি, এমন শ্যামলা হয়েছে কেন? কার দিকে গেছে? রূপালী তো আমিনার থেকেও বেশি সুন্দর। কিন্তু খালা, শুনছি আমিনার 1 মেয়ে 1 ছেলে 2 মেয়ে। হৃদি কিছু বলল না। শৈশব থেকে এসবে অভ্যস্ত সে। দাদি বিরক্ত হয়ে বললেন, প্রথমে যমজ বাচ্চা হয়েছিল, তারপরে একটা মেয়ে হয়েছে। এইসব ছাড় তো, তোদের সাথে তো তেমন যোগাযোগ ছিল না, তাই হয়তো জানিস না। রূপালী দূর থেকে সব শুনে এগিয়ে এসে বলল, আসলে আন্টি রিদি হাতে মেহেদি দিবে, আমি ওকে নিয়ে যাই।
হৃদির অনিচ্ছা সত্ত্বেও হাতে মেহেদি দিতে বসল। বাসায় লোকজনের ভিড়ে কোনো সমস্যা তৈরি করতে চান না হৃদি। একপাশে হৃদি বসে মেহেদি দিচ্ছে, আরও অনেকে আছে, এদের মূলত চেনে না হৃদি, না চিনতে আগ্রহী সে। একজন মেয়ে হৃদিকে দেখে বলে, এটা রূপভাবের বোন মনেই হয় না। হৃদি শুনেও তাকালো না তাদের দিকে। রূপালী হেসে বলে, একদম ঠিক বলেছেন চৈতি আপু, আসলে মনেই হয় না হৃদি আমার বোন। আমি সুন্দর আর হৃদি মায়াবতী, ভীষণ মায়াবতী। চৈতি মেয়েটা ভেংচি কাটল। হৃদি তাকালো চৈতির দিকে, দেখলতে মডার্ন মেয়েটি সুন্দরও, আকর্ষণীয় বটে। হৃদি চোখ সরিয়ে মেহেদি দেওয়া মেয়েটিকে বলল, হালকা দিয়ে ছেড়ে দিন আপু। রূপালী হৃদির কথা শুনে বলল, একদম না, হাত ভরে মেহেদি দিয়ে দিন আপু, ওর মেহেদি দিতে খুব ভালো লাগে। হৃদির কথা বাড়াতে ইচ্ছে করলো না, চুপচাপ বসে থাকলো। একটু পরেই জুসের গ্লাস হাতে হৃদির সামনে দাঁড়ায় একজন মহিলা। ম্যাডাম, স্যার কইছে এই জুস খাইতে। হৃদি বিরক্ত হয়ে চটপট বলল, খাবো না, নিয়ে যাও। মহিলাটি কিছু বলতে চেয়েও বলল না, চলে গেল। রূপালী হৃদির কাছে এসে বলল, তোর শরীর সুস্থ না হৃদু, খেয়ে নিলি না কেন? ভালো লাগছে না আপু। রূপালী কিছু বলার আগেই চৈতি মেয়েটা বলল, বোনের বড়লোক বাসায় ভালোই আপ্যায়ন করছে দেখছি। তা ভাবি ননদদের দিকেও দেখো, আমরাও তো আছি। রূপালী হেসে বলল, আমার বোনের আপ্যায়ন আমাকে করতে হয় না আপু, ওর নিজের ওই মানুষই আছে। হৃদি বোনের কথায় বিরক্ত হলো। নিজের মানুষ মানে? এ কি আপু, নিজের মানুষ বোঝেন না? সেসব বাদ দাও ভাবি, শুনেছি আজ নাকি তীব্র ভাইয়া বাসায় আছে। আছে। চৈতি মেয়েটি সহ আরো কয়েকটা সুন্দরী মেয়ে যেন খুশি হলো খুব। হৃদি দেখলো সেই হাসি, হঠাৎ যেন সব শান্ত হয়ে গেল। হৃদি মুখ তুলে তাকালো সবার দিকে। কিছু বোঝার আগেই বিশাল দেহি কেউ চেয়ার টেনে বসলো তার সামনে। মেহেদি দেওয়া হাতটি হা হয়ে তাকিয়ে রইল পুরুষটির দিকে। হৃদি সামনে তাকিয়ে তীব্রকে দেখে নিজেও অবাক হলো। তীব্র তো এই বাসায় ছিলই না, তার নিজস্ব বিল্ডিংয়ে ছিল। তাহলে তীব্র কোনো দিকে না তাকিয়ে হৃদিকে বলল, কেন তো জ্বালাচ্ছেন আপনি? হৃদি আশেপাশে তাকালো। রূপালী বাদে প্রায় সবাই ঝটকা খেয়ে তাকিয়ে আছে। কি করেছি? খেতে পাঠিয়েছিলাম, ফেরত দিতে নয়। হৃদি আবারও আশেপাশে তাকিয়ে দেখল, সবার দৃষ্টি তাদের দিকে। হৃদি এখানে আপাতত কোনো সিক্রেট চায় না, তাই ছটপট বলল, হাতে মেহেদিতেই পরে খাবো, আপনি যান। তীব্র হাত দেখে বলল, অন্য হাত তো ফ্রি। এখন দিব। এ আপু, আপনি এই হাতেও দিয়ে দিন। মেয়েটি তীব্রকে দেখে ভয়ে ভয়ে হৃদির পাশে বসল। হৃদি বুঝলো মেয়েটার ভয়, সেও এমনই ভয় পেয়েছে তীব্রকে। হৃদি বিরক্ত হয়ে বলল, এখান থেকে যান, আপু ভয় পাচ্ছে, আমার মেহেদি ভালো হবে না। তীব্র চোখ তুলে মেয়েটার দিকে তাকালো। মেয়েটির ভয়ে কাচুমাচু মুখ দেখে হাসল। হৃদির দিকে জুসের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আগে খান। হৃদি গ্লাস নিতে গেলে সরিয়ে নেয় তীব্র। আপনার দু হাতে মেহেদি, তাই না? আমি খাইয়ে দিচ্ছি। আমার নিজের হাত আছে, আমায় দিন। আপনি সময় নষ্ট করছেন বেগম। হৃদি তীব্রর হাতেই ঢকঢক করে পুরোটাই খেয়ে নিল। সে আপাতত সবার এমন আশ্চর্য হওয়া মুখের প্রশ্নের জবাব দিতে চায় না। সে চায় দ্রুত তীব্র চলে যাক, কিন্তু তীব্র হৃদির ভাবনার উল্টোটাই করল। পাশ থেকে একটা কোণ নিয়ে হৃদির হাত টেনে নিজের কোলে রাখলো। হৃদি অবাক হয়ে তাকিয়ে রইল। তীব্র হাতের মাঝে সুন্দর একটা ডিজাইন করে মাঝে লিখল তীব্র। তীব্র মেহেদি দেওয়া মেয়েটার দিকে তাকিয়ে বলল, বরের নাম লেখার চেয়ে যদি বরে মেহেদি দিয়ে দেয় তাহলে রং আরো গাঢ় হয়, তাই না? মেয়েটি ঝট করে মাথা দুলালো, যেন হ্যাঁ না বললে এক্ষুনি গলা কেটে ফেলবে। তীব্র হাসল। এতক্ষণের কাহিনী সবাই মনোযোগ দিয়ে দেখল, যেন পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে। সবাই জেলাস তো পরে হবে, আগে হতভম্ব হয়ে নিক। চৌধুরী বাড়ির প্রতিটি কোনায় কোনায় একটাই কথা, তীব্র বিয়ে করেছে, তাও নাকি এমন শ্যামলা মেয়েকে। কেউ কেউ আবার বলছে মেয়ের কাটিং সুন্দর কিন্তু কালো। তীব্রর মতো অমন সাদা ফর্সা ছেলের সাথে মানায়নি হৃদিকে। কেউ বলছে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, না হলে এমন সুন্দর ছেলে কিনা কালো মেয়েকে বিয়ে করে কখনো। কেউ কেউ আবারও হিংসায় জ্বলে যাচ্ছে, পারে না তো এখনই কাঁচা চিবিয়ে খায় হৃদিকে। হৃদি বিরক্ত হয়ে ওপরে চলে এসেছে। সে জানতো তাকে এসব শুনতে হবে,
তাই তো সে জানাতে চায়নি, কিন্তু তীব্রর কাণ্ডে সবাই জেনে গিয়েছে। সে তো বিন্দাস আছে, আর সব কথা হৃদিকে শোনা লাগছে। হৃদি এসে রুমের দরজা খুলতেই কেউ তার হাত ধরে টান দেয়। ঠাস করে হৃদিকে থাপ্পড় মেরে বলল, কি তাবিজ করে বিয়ে করেছিস তুই তীব্রকে, বল। চৈতির এমন কথার আগামাথা কিছুই বুঝল না হৃদি। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চৈতি রেগে বলল, আমি ভালোবাসি তীব্রকে, ও শুধু আমার। বলে আবারও মারতে উঠলে হাত ধরে ফেলল হৃদি। একদম গায়ে হাত তুলবেন না। বড় বলে আপনাকে কিছু বললাম না। আর তীব্রকে ভালোবাসেন তো গিয়ে বলেন, পারলে আমায় ডিভোর্স দিয়ে সংসার করুন। এমন ভুল আর কখনো করবেন না। আজ বড় বলে ছেড়ে দিলেও এরপর কিন্তু হাত আমারও আছে। কথাটা বলে হৃদি চলে আসে। কান্না পাচ্ছে ভীষণ। তীব্র তীব্র তীব্র, এই মানুষটাকে তার চাই না। চাই না তার এমন সুন্দর নষ্টপুরুষ। হৃদি দৌড়ে ওয়াশরুমে চলে আসে। কিছুক্ষণ পর বের হতেই দেখে তীব্র সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। হৃদি বের হতেই তীব্র হৃদির কাছে এসে থুতনি ধরে মুখটা উঁচু করে এপাশ ওপাশ দেখল। হৃদি নিজেকে ছাড়ানোর আগেই তীব্র হৃদির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। 4 কদম যেতেই থেমে কোলে তুলে নিল হৃদিকে। হৃদি হতবাক হয়ে দেখে যাচ্ছে শুধু। তীব্র হৃদিকে সবার সামনেই কোলে করে নিচে নিয়ে আসে। হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎই চোখ যায় সোফায় বসে থাকা চৈতির দিকে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে 2 গালে 5 আঙ্গুলের ছাপ। চৈতি হৃদিকে দেখা মাত্রই ছুটে এসে হৃদির পা জড়িয়ে ধরে। সরি ভাবি, আমাকে মাফ করে দিন প্লিজ। হৃদি কিছু বুঝলো না কি হয়েছে, তবে তীব্রর দিকে তাকিয়ে বুঝলো তীব্র রেগে আছে। ঠিক আছে, ছাড়ুন। চৈতি ভয়ার্ত দৃষ্টিতে তীব্রর দিকে তাকালো। তীব্র সবার সামনে বলল, হৃদি আমার বউ, মিসেস হৃদিতা তীব্র চৌধুরী। কথাটা সবাই মাথায় রাখবেন। কথাটা বলেই হৃদিকে আগের মতো কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে নিয়ে আসলো রুমে। আবার কোনো কথা ছাড়াই রুমে দিয়ে চলে গেল। হৃদি অবাক হয়েছিল শুধু। ঈদের দিন কোরবানির মাংস বিতরণ চলছে। চৌধুরী বাড়ির সামনে সিরিয়াল করে লম্বা লাইন। একদিকে আমির চৌধুরী আর অন্যদিকে তীর গোস্ত বিতরণ করছেন। তীব্র মাংস কাটা আর প্যাকেট করার দিকে দেখছে। যদিও কোনোবার সে এসবে আসে না, এবার তীব্রকে দেখে অবাক হয়েছে আমির চৌধুরী। হৃদি সদর দরজায় দাঁড়িয়ে আছে, রূপালীর মেয়ে তিন্নিকে কোলে নিয়ে। দূর থেকে দেখছে সব। পাশেই বিভিন্ন খাবার সাজিয়ে রাখা আছে। বাইরে থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে তিন্নি, তাই হৃদি ওকে নিয়ে বাগানের সাইডে আসে। এদিকটায় বাতাস বইছে সুন্দর। ছোটু ম্যাডাম, ছোট স্যার খুঁজতাছে আপনারে। হৃদি বিরক্ত হয়ে বলল, খুঁজুক খালা, এইমাত্র না দেখলো আমি তিন্নিকে কোলে নিয়ে দাঁড়িয়েছি। ক্ষণিকের মধ্যে কি পালিয়ে যাব আমি আজব? একটু পরই তীব্র আসে। তিন্নিকে কোলে তুলে নেয় হৃদির থেকে। তিন্নি চাচুকে পেয়ে খুশি হলো যেন। ঠিক সেই সময় কোথা থেকে একটা 3-4 বছরের বাচ্চা দৌড়ে এলো, এসে জড়িয়ে ধরল হৃদিকে। ঝট করে জড়িয়ে ধরায় ব্যথা পেল হৃদি। ব্যথায় আহ করে উঠতেই কোথা থেকে ছুটে আসে একজন মহিলা। মহিলার পেছন পেছনে ছুটে আসে একজন গার্ড। তীব্র তিন্নিকে নেনির কাছে দিয়ে হৃদির সামনে বসল। বাচ্চাটি তখনও হৃদিকে জড়িয়ে ধরে আছে। তীব্রকে দেখে ভয়ে আরও শক্ত করে ধরল। গার্ড এসে বাচ্চাটিকে ছাড়াতে চাইলে হৃদ ইশারায় মানা করল। তীব্র বাচ্চাটাকে না সরিয়ে শুধু হাত রাখল হৃদির পেটে, যাতে চাপ না পড়ে। হৃদি তীব্রর হাত সরাতে চাইলে তীব্র বলল, ব্যথা পাবেন বেগম সাহেবা। হৃদি লজ্জায় রাগে দৃষ্টিতে তাকালো তীব্রর দিকে। তীব্র সেসব তোয়াক্কা না করে ধীরে ধীরে হাত বোলালো বাচ্চাটার মাথায়। বাচ্চাটা হৃদিকে জড়িয়ে ধরেই তাকালো তীব্রর দিকে। তোমার নাম কি বেবি? তখনই ছুটে আসা মহিলাটি বলল, মাফ করবেন স্যার, আসলে আমি ধরতে ধরতেই ছুট আসছে। এইখানে আয়। মহিলাটির রাগী দৃষ্টি দেখে ছেলেটা মুখ চেপে ধরল হৃদির পেটের দিকে। আমি যাব না, তুমি ভালো না। ছেলেটির কথায় হৃদি মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে বাবু? মা মারতে। কেন? আপনি মেরেছেন কেন? ওই মানে খাবার দেখে খেতে চেয়েছে। এখানে কাজ শেষ করেই বাড়ি গিয়ে ভাত বসাবো। নাজু এদিকে আয়, তোর জামা নোংরা হয়ে আছে। তীব্র ইশারায় খালাকে খাবার আনতে বলে। বাচ্চা ছেলেটাকে বলল, তুমি খাবার খাবে? গম্ভীর গলায় বলা কথা শুনে ছেলেটা কিছু বলল না। হৃদি কিট মিট করে বলল, একটু ভালোবেসে বলেন।
তীব্র অসহায় চোখে তাকালো। হৃদি আদুরে কণ্ঠে ছেলেটাকে ডাকলো। বাচ্চাটা হৃদির কথা শুনে ছেলেটা হৃদিকে ছেড়ে দিলে তীব্র হাত সরিয়ে নেয়। হৃদি বাচ্চাটাকে নিয়ে চেয়ারে বসে নিজ হাতে ভাত খাইয়ে দেয়। তীব্র দূর থেকে দেখলো হৃদিকে। মনে কোথাও যেন নিজের অনাগত বাচ্চাটার কথা স্মরণ হচ্ছে। অজান্তেই চোখে পানি চলে আসলো। তীব্র সানগ্লাসটা পরে নিল। যার অস্তিত্বই নেই তার জন্য কত মায়া। রূপালী ব্যস্ত থাকায় তিন্নি আজ দুপুরে হৃদির কাছে ঘুমিয়েছে। তিন্নিকে ঘুম দিতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে। তীব্র রুমে এসে সোজা ফ্রেশ হতে যায়। জীবনে প্রথম আজ এসব করছে সে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই নজর যায় হৃদির আর তিন্নির দিকে। দুজনেই ঘুমাচ্ছে। তীব্র হৃদি আর ভাতিজির মাথায় হাত বুলিয়ে দিল। এরপর চাইল হৃদির দিকে। তিন্নির গায়ে এক হাত দিয়ে ঘুমাচ্ছে। দুইজনকে এভাবে দেখে তীব্রর মনে কষ্ট হলো। উঠে আবারও বাইরে চলে এলো। ঈদ শেষে এখন যে যার মতো ব্যস্ত সময় পার করছে। যে যার কাজে ব্যস্ত সবাই। পার হয়ে যাচ্ছে সময়। তীব্র বাসায় ফিরে ঠিক রাত 8টায়। হৃদি আসার পর তীব্র জলদি বাসায় ফিরে আসে। যদিও হৃদি মজনুর মতো করে তীব্রকে তেমন পাত্তা দেয় না। তীব্র আসলেও হৃদি তিন্নির সাথে ব্যস্ত থাকে। কোনো খোঁজ খবর নেয় না তীব্রর। এই নিয়ে তীব্র কোনো অভিযোগ করে না। তীব্র এসে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসতেই হৃদি আসলো। আমার রাদি ভাইয়া কোথায়? তীব্র ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে বলল, আমি জানি না। আমার অ্যাক্সিডেন্টের পর থেকেই আমার রাদি ভাইকে কোথাও পাওয়া যাচ্ছে না কেন? আপনি নিশ্চয়ই জানেন ওরা কোথায়। আমি জানি না বলেই বাইরে চলে গেল তীব্র। তো রাগ বাড়ছে। রাগে হৃদির ক্ষতি চায় না, তাই বাইরে চলে যায়। রাত তখন প্রায় 10টা। তীব্র এখনো রুমে আসেনি। হৃদি নিচে নেমে আসে। একজন কাজের লোককে জিজ্ঞেস করতেই উনি বলেন তীব্র তার বিল্ডিংয়ে আছে। হৃদি রেগে বিল্ডিংয়ের দিকে যায়। সেখানকার দুইজন গার্ড হৃদিকে দেখে গেট খুলে দেয়। হৃদি সিঁড়ি বেয়ে ওপরে চলে আসে। তীব্র গুরুত্বপূর্ণ কাজ করছিল। হুট করে হৃদিকে দেখে ভ্রু কুঁচকে বলল, এখানে এসেছেন কেন বেগম জান? আপনাকে বলেছি তো আরাম করতে। হৃদি বিরক্ত হয়ে বলল, আমার রাদি ভাইয়া কোথায়? আমি জানি না। মিথ্যা, আপনি জানেন ওরা কোথায়। হ্যাঁ হ্যাঁ জানি, জানি ওরা কোথায়। তো কি করেছেন ওদের সাথে? ছেড়ে দিন ওনাদের। পারবো না। কেন? ওনারা কি করেছে আপনার? যা করেছে আমার সাথে করেছে। আমি বলছি আপনি ছেড়ে দিবেন ওনাদের। তীব্র রাগ হলো। রাগে কেঁপে উঠল সর্বাঙ্গ। কটমট করেই বলল, কি করেছে আমার? কি করেছে? তীব্রর আগের মতো ভয়ঙ্কর রাগ দেখে অবাক হলো হৃদি। রাগে যেন মুখের চামড়া ফেটেই রক্ত বের হবে। আমার অস্তিত্ব কেড়ে নিয়েছে। রীতি বুঝলো না তীব্র রাগে টকবক করছে। শুনবি? শুনবি কি করেছে? মেরে ফেলেছে, খুন করেছে। কার? তীব্র হৃদির পেটে হাত রাখতেই রাগ যেন একটু কমল। এইখানে ছিল আমার অস্তিত্ব। হৃদি কেঁপে উঠল। মানে? আমার বাচ্চা ছিল এখানে। দুনিয়াতে আসার আগে যা মৃত্যু ঘটেছে। এখানে ছোট্ট একটা প্রাণ ছিল, কিন্তু সে এখন নেই। কার জন্য? তীব্রর চিৎকারে কেঁপে উঠল হৃদি। অজান্তেই নিজের পেটে হাত রাখল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল বেদনার জল। কাঁপা কাঁপা গলায় বলল, আমার বাচ্চা। তীব্রর চোখে পানি টলটল করছে। হৃদি তাকালো তীব্রর দিকে। তীব্রর চোখে পানি দেখে অবাক হলো। তীব্র কান্না করছে। তীব্র ধপ করে হৃদির পেটের কাছে বসে পড়ল। হৃদি তীব্রকে ভেঙ্গে চুড়ে যেতে দেখছে। অবাক হলো। নিজের কষ্ট হলে তীব্রর কাছে বসল। হৃদি স্পষ্ট দেখতে পাচ্ছে অনাগত সন্তানের জন্য তীব্রর কষ্ট। যে আসেনি, যে নাই, তার জন্য কষ্ট হচ্ছে তীব্রর। মেরে ফেললেও নাকি যার হাত পা পর্যন্ত কাঁপে না, তাকে বাচ্চার জন্য এমন কষ্ট পেতে দেখে মনের কোথাও ভীষণ যন্ত্রণা অনুভব করল হৃদি। তীব্রর মুখ তুলে দুহাতে ধরল। তীব্রর চোখের পানি মুছে দিতেই তীব্র ঝট করে জড়িয়ে ধরল হৃদিকে। আমার বাচ্চাটা ফেরত চাই বেগম সাহেবা। যাকে দেখিনি, ছুঁয়ে নেই, জানিও না। তার জন্য এত এত মায়া কেন হবে? কেন? আপনি জানেন, প্রথম যখন শুনলাম আপনার পেটের মধ্যে ছোট্ট একটা বাবু ছিল, কিন্তু এখন আর নেই, তখন বুকের বাপাশিকে অসহ্য ব্যথা অনুভব করেছিল। ইচ্ছা করছিল পুরো দুনিয়া ধ্বংস করে দিই। কেন আমার বাবু ছিনিয়ে নেবে ওরা? কেন? দোষ তো আমি করেছি। আমার বেবি কি করেছিল? আপনি আমার সাথে যা খুশি করুন, কিন্তু আমার বাবুকে ফিরিয়ে দিন প্লিজ।
তীব্রর সব কথা শুনে তীব্রর ওপর ভীষণ মায়া হলো হৃদির। বাচ্চা হারানোর কষ্টের মাঝেও তীব্রর কষ্ট অনুভব করলো হৃদি। হৃদি তীব্রর ভার আর নিতে পারল না। কষ্ট তো তারও হচ্ছে। কি এক মায়ার জিনিস এই সন্তান। হৃদি ধীরে ধীরে ফ্লোরে শুয়ে পড়ল। চোখের পানি ঝরতেই থাকলো। অনেক সময় পরও তীব্র উঠল না হৃদির ওপর থেকে, সেভাবেই আছে। তীব্রর গরম নিঃশ্বাস বাড়ি খাচ্ছে গলায়। হৃদি শিউরে উঠছে বারবার। তীব্র মাথা তুলে তাকালো হৃদির দিকে। হৃদির সাথে হয়তো চোখে চোখে কথা হলো। তীব্র ধীরে ধীরে এগিয়ে গেল হৃদির মুখের কাছে। এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ালো কপালে। হৃদি খামচে ধরল তীব্রর শার্ট। তীব্র হিসেবে আজ হয়তো প্রথম ভালোবাসার মিলন হবে তাদের। তীব্র হৃদির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুষতে লাগলো। একসময় তীব্র চরম উন্মাদনায় নিজের বডি থেকে পোশাক খুলে ছুঁড়ে ফেলল। হৃদির শরীর থেকে সমস্ত কাপড় একটা একটা করে খুলে ফেলে দিল। হৃদির গলার ভাঁজে, নাকে, গালে, বুকে, ঠোঁটে অজস্র চুমুতে চুমুতে ভরিয়ে দিল তীব্র। হৃদি উত্তেজনায় কেঁপে কেঁপে উঠল। হৃদি তীব্রর চুল খামছে ধরল, যেন আরও গভীরভাবে এই অনুভূতিতে ডুবে যেতে চাইল সে। তীব্র নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। ধীরে ধীরে হৃদির নাভি থেকে আরও নিচে নেমে গেল। পুরো ঘর জুড়ে ভারী নিঃশ্বাসের উষ্ণ শব্দ আর আওয়াজের ধ্বনি প্রতিধ্বনি শোনা গেল শুধু। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় হৃদির। পিটপিট করে চোখ খুলে দেখল তীব্র ওর দিকে ঝুঁকে আছে। তীব্রকে এভাবে তাকাতে দেখে হৃদি কম্বলের নিচে চলে আসে। তীব্র হেসে কম্বল পেঁচিয়ে জড়িয়ে ধরল হৃদিকে। দুষ্ট মিষ্টি ভালোবাসাময় শুরু হয় তাদের সকাল। হৃদি তীব্রকে মেনে নিয়েছে, যদিও মাঝে মাঝে অবাক লাগে তীব্র চৌধুরী নাকি তার স্বামী। সবাই তো এটাই বলে। মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য ভালো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। যেমন হৃদিও মানে হয়তো তার ভাগ্য বেশি ভালো। যেখানে হাজারটা মেয়ে তীব্রকে দেখার জন্য সুযোগ খোঁজে, সেখানে সেই পুরুষটি তাকে দেখার জন্য সুযোগ খোঁজে। হসপিটালে ক্লাস শেষে আগের মতো আর আড্ডা দিতে পারে না হৃদি। তাকে গিয়ে বসে থাকতে হয় তীব্রর সামনে। হৃদি প্রথমেও নিয়তি মেনে নিয়েছে, আবারও মেনে নিল। মেনে নিলে বা মানিয়ে নিলে যদি সুখী হওয়া যায় তবে কেন নয়। তীব্র হসপিটাল ছেড়েছে প্রায় 2 দিন। ছেড়েছে বলতে আপাতত তার সার্জারি নেই, তাই অফিসের কাজের জন্য অফিসে আছে। হৃদির ক্লাস শেষ বের হতেই তীব্র কল পেয়ে ধরল। কি হচ্ছে বেগম জান? কোনো সমস্যা? কেউ কিছু বলেছে? আপনি কেন আমায় জিজ্ঞেস করছেন? পিছে তো লোক লাগানোই আছে, ওদের জিজ্ঞেস করুন। তীব্র ভ্রু কুঁচকে বলল, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। হৃদি চেয়ার টেনে বসতে বসতে কটমট করে তাকালো তীব্রর দিকে। কটমট করেই বলল, সেটা আপনার জন্য, রাতে ঘুম না হয়। তীব্র হাসল। হৃদি বিরক্ত হয়ে বলল, হাসবেন না, অসভ্য লোক। তীব্র এবার জোরেই হাসল। হৃদি বিরক্ত হয়ে ফোন কেটে দিল। অসভ্য পুরুষ। সাথে সাথে মোবাইলে মেসেজ এলো, বেগম সাহেবা, আপনাকে আপনার কাছে যত্ন করে রাখেন, কারণ আপনাতে আমি। ক্যাফেতে বসে আছে হৃদি। তার এক পাশে মেঘলা, অন্য পাশে আয়ান। কয়েকদিন তীব্রর জন্য তেমন যোগাযোগ হয়নি তাদের সাথে। ক্লাসেই যা টুকটাক কথা হতো, তবে এখন খেয়াল করছে দুজনই দুজনের সাথে কথা বলে না। এটা নিয়ে আজ সালিশ বসিয়েছে হৃদি। কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি হয়েছে তোদের? আয়ান বলে উঠল, আমাকে কেন বলছিস? ওকে বল, ওর কি হয়েছে। কথা কয় না কেন আমার লোকে? মেঘলা অনেকক্ষণ চুপ থেকে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হৃদি আয়ান দুজনেই চমকে উঠল। কি? আগে বলিসনি কেন? বলতাম কি করে? তোর জীবনে এত বড় একটা ধাক্কা গেছে। আয়ান বলল, তো আমি কি মরছিলাম? মেঘলা বলল, তোকে বলে কি হবে আয়ান? আমাকে বলে কি হবে মানে? আমি বুঝবো তোর কথা? বুঝবি? আদৌ কখনো আমাকে বুঝেছিস? তাছাড়া তোর তো জিএফ নিয়ে সময় শেষ। আয়ান কিছু বলার আগেই হৃদি বলল, তুই কি চাইছিস না বিয়েটা করতে? মানে তোর কি কোনোভাবে পছন্দ না? মেঘলা বলে উঠল, অপছন্দ করার কিছুই নেই, নির্দিষ্ট কোনো কারণও নেই বিয়েতে মানা করার। তোরা থাক, আমি এখন উঠছি। মেঘের যাওয়ার দিকে তাকিয়ে রেগে গেল আয়ান। দেখলি কেমন ভাব দেখিয়ে গেল? তুই না ওর ছোটবেলার বন্ধু আয়ান?
তাহলে কেন ওকে বুঝিস না? ওর চোখের ভাষা কেন বুঝতে চাস না তুই? বুঝতে আবার বেশি দেরি করে ফেলিস না আবার। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি না, বুঝতে বলছি। পারলে কখনো মেঘের চোখের দিকে তাকিয়ে দেখিস। বলে রিদিও বেরিয়ে যায়। আয়ান হতবাক হয়ে তাদের যাওয়া দেখে। দুজনের কথা তার মাথায় ঢোকেনি এখনো। আয়ানের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি কিছু হয়নি, তবে হাত পা ছিলে গেছে অনেকখানি। আয়ান সবেই নার্সটার সাথে একটু ফ্লার্টিং শুরু করেছে। হুড়মুড় করে রুমে ঢুকলো মেঘলা। আয়ান কিছু বুঝে ওঠার আগেই এসে জড়িয়ে ধরে আয়ানকে। তুই ঠিক আছিস? কিভাবে হলো এমন? আমি একদম ঠিক আছি। তুই জানলি কিভাবে? তোকে ফোন করছিলাম, তখন আঙ্কেল বললেন। ফোন করলি আমাকে? তোকে বললো আঙ্কেল? মেঘ আয়ানকে ছেড়ে ধপাধপ মেরে বলল, শয়তান, তোর ফোন আঙ্কেলের কাছে ছিল। এমনিতেই তো ব্যথা, আবার মারছিস কেন? আর এ কি, কেঁদে কেঁদে কি অবস্থা করেছিস? কি হয়েছে? বাসায় কি বিয়ে নিয়ে কিছু বলেছে? মেঘের যেন হুঁশ ফিরে আয়ানের কথায়। সে তো ভুলেই গিয়েছিল আয়ান দ্য প্লেবয়ের জন্য তার ফিলিংস সবসময় অবহেলার। এবার আয়ানকে পুরোপুরি ছেড়ে দূরে সরে বসে মেঘ। চোখের পানি মুছিয়ে বলল, না, কিছু বলেনি। তোকে দাওয়াত দিতেই ফোন করেছিলাম। 2 দিন পর আমার এঙ্গেজমেন্ট। আয়ানের হুট করে রাগ হলো এনগেজমেন্টের কথা শুনে। রাগে খিটমিট করে বলল, আমাকে দাওয়াত দিতে হবে কেন? আমি আবার কে? আর তুই এমন দূরে সরে বসলি কেন? মেঘলা অবাক হয়ে বলল, হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড আর আমার হবু হাজবেন্ড এটা খারাপ চোখে দেখবে না। বালের বাল দেখবে। এখানে এসে বস। বেকার কথা বলিস না। এখন শরীর কেমন আছে? বেটার। আগে কথা বলার আগেই সেখানে প্রবেশ করে আয়াতের বর্তমান গার্লফ্রেন্ড মায়রা। এসেই আয়ানকে জড়িয়ে ধরে বলল, বেবি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? আমাকে তোমাকে একটু আদর করে দিব? মেঘলা জানে এখন এদের কাহিনী শুরু হবে, তাই চলে যেতে নিলেই পেছন থেকে হাত ধরে আয়ান। মেঘ পেছনে ফিরে বলল, কিছু বলবি? এখানে বস। মেঘলা মায়ের দিকে তাকিয়ে বলল, মায়েরা মাইন্ড করবে আয়ন, তুই ওর সাথে কথা বল, আমি পরে আসছি। মেঘ হাত ছাড়াতে চাইলে আয়ান বলল, যাওয়ার দরকার নেই। কিন্তু মেঘ এদের ঢং দেখতে আগ্রহী না, তাই জোর করে হাত ছাড়াতে চাইলে শক্ত করে ধরে আয়ান। আয়ন, লিমিট ক্রস করিস না, হাতটা ছাড়। আজ সেটাই করব। কথাটা বলেই মেঘলাকে টান মেরে নিজের কাছে এনে গাল চেপে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল আয়ান। মায়ারা প্রচণ্ড রেগে বেরিয়ে গেল। এদিকে মেঘলা হতভম্ব হয়ে গেছে। আয়ান মেঘলাকে ছাড়তেই ঠাস করে কষে থাপ্পড় মারে মেঘলা। ছি, এত অধপতন হয়েছে তোর! বলে উঠে চলে যেতে চাইলে আয়ান আবারও ধরে মেঘের হাত। ক্লান্ত স্বরে বলে, একজনকে না পাওয়ার এক বুক নিরাশা, এখন তোকে হারানোর ভয়। আমার কষ্ট হচ্ছে মেঘ। মেঘলা ঘুরে তাকালো। নিচু মস্তিষ্ক নিয়ে বসে আছে আয়ান। মেঘকে তাকাতে দেখে বলে, তুই ছেড়ে যাস না মেঘ, প্রমিস করছি। তুই আমার প্রথম অনুভূতি না হলেও শেষ পর্যন্ত তুই থাকবি। মেঘের চোখ যেন আজ বর্ষা নামছে। সে তো বেশি কিছু চায়নি হৃদির মতো প্রথম অনুভূতি হতে, প্রথম ভালোবাসা হতে। সে তো শেষ পর্যন্ত থাকতে চেয়েছে একসাথে। মেঘলা ধীরে এসে জড়িয়ে ধরে আয়ানকে। আয়ানের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ভাবিনি এত সহজে মেঘলা মানবে। ভালোবাসা এমনই হয়, যে মানুষটার প্রতি আমরা ভীষণ দুর্বল থাকি, যাকে আমরা ভালোবাসি। কেবিনের বাইরে দাঁড়িয়ে সব শুনল হৃদি আর তীব্র। হৃদির চোখে পানি টলমল করলেও তীব্রর চোখে বিরক্তি। সবসময় তার জান নিয়েই এমন টানাটানি করবে কেন সবাই? ধুর। মেঘের সাথে আয়ান আজ সেটা না হলে এর একটা ব্যবস্থা আজ করেই ছাড়তো তীব্র। তবে যাক, মেঘলার সাথে থাকলে ওকে সমস্যা নাই, তবে বইয়ের চোখে পানি তাকে পীড়া দিচ্ছে। যান, চলেন, ওদের একা ছেড়ে দিই। হি ইজ ফাইন নাও। আমরা কাল আসবো, ওকে? হৃদি তীব্রর সাথে চলে আসে। চৌধুরী বাড়ির একদম রমরমা পরিবেশ। 2 ছেলে 2 বৌমা, নাতনি মা নিয়ে আমির চৌধুরী ডিনার করতে বসেছে। অনেক বছর পর বাড়িতে খুশির ঝলক। তীব্রর নর্মাল ব্যবহার করাই জীবনের সবচেয়ে বড় পাওয়া আমির চৌধুরীর কাছে। হৃদির খেতে বিরক্ত লাগছে। বিকেলেই সে ভরা পেটে নাস্তা করেছে, কিন্তু তীব্রর চোখ রাঙ্গানো দেখে ভয়েই খেতে বসেছে টেবিলে।
2-3 লোকমা খেয়েই অসহায় চোখে তাকালো তীব্রর দিকে। আর পারছি না। তীব্র নিজের তীব্রর প্লেট থেকে ভাত তুলে নিতেই ঝনঝন শব্দ করে বাটি ফেলে দেয় কাজের মেয়েটি। সবাই চমকে উঠল বাটি পড়ার ঝনঝন শব্দে। মেয়েটি এখনো অবাক হয়ে দেখছে তীব্রর প্লেটে এঁটো ভাত, তাও তীব্র নিয়েছে। এটা কখনো সম্ভব? মেয়েটি আরও বেশি অবাক হলো যখন তীব্র কোনো দিক কান্না দিয়ে এঁটো ভাত তুলে খাচ্ছে। মেয়েটি প্রায় অজ্ঞান হবে এমন ভাব। এত অবাক হওয়ার মানে কি আছে? এভাবে কেন তাকিয়ে আছেন? রীতি ভাবল, মজনু হিসেবে তো বিয়ের পর থেকেই খায় তারা একই প্লেটে। হ্যাঁ, তখন কি জানতাম ছদ্মবেশী মজনু আসলে তীব্র? তাহলে আমিও নিশ্চিত এমনই অবাক হতাম। রান্নাঘরে এক প্রকার যুদ্ধ হয়েছে, যা দেখে মিটিমিটি হাসছে হৃদি, রূপালী, দাদি আর মেঘলা। ছুটির দিন সবাই বাড়িতে। হৃদি তিন্নির সাথে খেলছিল। আজ কুক অসুস্থ, তাই হৃদি বলছে সে রান্না করবে বিরিয়ানি। হৃদি উঠে কিচেনে যাবে, তার আগেই হুড়মুড় করে বাসায় ঢোকে আয়ান আর মেঘলা। সপ্তাহ খানেক পর দুজনের এনগেজমেন্ট। সেই দিনের পর অনেক দিন পেরিয়ে গেছে, তবুও দুজনের ঝগড়া যায়নি। আবার একে অন্যকে ছাড়া থাকতেও পারে না। হৃদি দুজনকে ইনভাইট করেছে আজ ওর হাতের বিরিয়ানি খেতে। তবে দুজনের মতিগতি দেখে বলল, কি নিয়ে আবার ঝগড়া করেছিস? মেঘলা রেগে বলল, এই হারামি বলে কিনা রান্না করা কোনো ব্যাপারই না। এই এই একদম আমি সেটা বলিনি। আমি বলেছি রান্না আমিও করতে পারি, সেটা কোনো ব্যাপার না। তো একই তো নাকি? হৃদি বিরক্ত হয়ে তাকালো আয়ানের দিকে। তো রান্না করে দেখা তাহলে। এদের কথার মাঝেই সেখানে উপস্থিত হয় তীর আর আমির চৌধুরী। দুইজন সোফায় বসে। রূপালী হৃদির দিকে টেনে বলে, রান্না করার সোজা কথা না আয়ান, রান্নাঘরেও যাও বুঝবা। সব লেডি তো তাই, আমার দলে কেউ নেই। পুরুষের কোনো মান ইজ্জত নাই দেখছি। আঙ্কেল ভাইয়া আপনারা কি আমার দলে না? আমির চৌধুরী তীর থতমত খেয়ে তাকায়। তবে পুরুষ বলায় অনিচ্ছা সত্ত্বেও আয়ানের কথাই তাল মিলায়। এতেই শুরু হয় যুদ্ধ। অনিচ্ছাকৃতভাবে এই ঝগড়ায় প্রবেশ করলেও ছেলের বউয়ের সামনে ইজ্জত খোয়াতে চায় না আমির চৌধুরী, তাই ঝগড়া চালিয়েছে আর কি। ঝগড়া শুধু আয়ান আর মেঘলাই করেছে। হৃদি, রূপালী, মেঘলা, দাদি বাইরে বসে আছে আর কিচেন থেকে ঝনঝন আওয়াজ আসছে। মেঘলা বলল, এই রিদু, আজ মনে হয় খাবার ভাগ্যেই জুটবে না। জুটলেও খাবার খেতে পারবো কি না সন্দেহ। তীর কিচেনের কও জানে না। দাদি বলে উঠলেন, তোদের শ্বশুরেরও জানে না। ছোট থেকে কিচেনে অ্যালার্জি আমিরের। হৃদি অসহায় চোখে সবার দিকে তাকিয়ে হেলান দিয়ে বসলো সোফায়। তখনই বাড়িতে প্রবেশ করলো তীব্র। সে তার নিজস্ব বিল্ডিংয়ে কাজ করছিল। হৃদিকে একবার দেখে ওপরে যেতেই দাদি ডাক দেয়, দাদু ভাই, তুমি কি বাইরে যাবে? বইয়ের আদেশ দিদুন, আজ আমি বাসায় থাকবো। তো আপনি বলেন, বিরিয়ানি বানাবেন বেগম সাহেবা? কি আর বানাবে ভাইয়া, কিচেনে তো যুদ্ধ চলছে। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। এমন দৃষ্টিতে তাকাচ্ছিল মেঘলা থতমত খেয়ে সব বলে দিল, যেন এখন না বললে একদম প্রাণটা ফ্রিতে কবজ করবে তীব্র। কি শক্ত দৃষ্টি, রিপিট, কি দৃষ্টি শক্তি মাইরি। তীব্রর চোখের দিকে তাকাতেই ভয় লাগে মেঘের। কি মারাত্মক চাহনি। এবার তীব্র তাকালো হৃদির দিকে। দৃষ্টি পরিবর্তন হয়েছে। মেঘ দেখলো সেই দৃষ্টি। হৃদির দিকে তাকাতলেই কেমন শান্ত বালক হয়ে যায়। তীব্র স্থির চোখে পরখ করলো বউকে। চিন্তিত মুখে দাঁত দিয়ে আঙ্গুল কামড়াচ্ছে। তীব্র হৃদির কাছে এসে মুখ থেকে হাত সরিয়ে দেয়। মাথায় হালকা চাটি মেরে বলল, ব্যাড ম্যানার্স চান, আমি দেখছি কিচেনে কি হচ্ছে। এদিকে কিচেনের অবস্থা দেখে ভুরু কুঁচকে তাকিয়ে রইল তীব্র। একদিকের জিনিস অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা রান্নাঘর কম, ময়লা আবর্জনা ফেলার জায়গা লাগছে। আমির চৌধুরী তীব্রকে দেখে খুশিতে গদগদ হয়ে এগিয়ে আসতেই তীব্র বিরক্ত হয়ে বলে, যে পারো না তা নিয়ে চ্যালেঞ্জ নাও কেন? আমির চৌধুরী ছেলের কথায় কোনো উত্তর করে না, তবে মনে মনে তিনি খুশি হয়েছেন এই পরিস্থিতিতে। যাই হোক, তীব্র তো যোগদান করেছে, ছেলে তার মিশে থাকছে, এর চেয়ে বড় খুশি আর হতে পারে না। তীর অসহায় চোখে তাকালো তীব্রর দিকে। আয়ান এমনিতেই তীব্রকে দেখে কুপকাত, আবার তাকেই দোষ দিচ্ছে। মানে স্যার, আসলে হয়েছে কি,
তীব্র বিরক্ত হয়ে বলল, হয়েছে, আর ইয়ে মনে করতে হবে না, চলুন রান্না করতে হবে। তিনজনেই তীব্রর কথায় হাঁ হয়ে তাকিয়ে রইল। আমির চৌধুরী অবাক হয়ে বলল, কি বললি? তীব্র শান্ত স্বরে আবারও বলল, রান্না করব, বউকে তোমাদের জন্য আর না খেয়ে রাখতে পারি না। তীর অবাক হয়ে বলল, তুই রান্না করতে পারিস? না, মজনুকে রীতি শিখেছিল, এখন তীব্র কতটুকু পারবে সেটা দেখার পালা। তীর তো অবাকই হয়ে আছে। তীব্র সব পরিষ্কার করে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে দেয়। এরপর একে একে পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নেয়। তীরকে পোলাওয়ের চাল ধুতে দিয়েছে, কিন্তু তীর কনফিউজ হয়ে জিজ্ঞেস করে, চালে পানি দেব নাকি পানিতে চাল? তীব্র ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, রূপকে বলবো তোমাকে মাঝে মাঝে কিচেনের ট্রেনিং দিতে। এরপর সবার ওপর বিরক্ত হয়ে সব কাজ নিজেই করে নেয় তীব্র। আর এদিকে ঋতু, তোর মনে হয় না আমাদের বাইরে থেকে খাবার অর্ডার করা উচিত? দরকার নেই, তীব্র গেছে তো। তুই কি বলতে চাইছিস তীব্র রান্না পারে? রূপালীর কথায় সবাই অবাক দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। না, তবে শিখেছিল তো একটু, কি জানি কি করছে, একবার দেখে আসবো নাকি? দাদি বাধা দিয়ে বললেন, দরকার নেই, ওদেরকে বুঝতে দে রান্না করতেও অনেক কষ্ট লাগে। অর্ডার করলেই তো রেডিমেড খাবার হাজির হয়, তাহলে বুঝবে কি করে? সবাই একে অপরের দিকে তাকিয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলল। ঘন্টা দুয়েক পর আয়ান এসে হাজির হয়। এলোমেলো চুল, মাথায় আঠার ছড়াছড়ি, সুন্দর পরিপাটি শার্টটার অবস্থা বেহাল। আয়ান সবাইকে দেখে হো হো করে হেসে উঠল। খেয়ে যেন বলেছিল না ঋতু, রান্না কোনো ব্যাপারই না। কথাটা বলেই মেঘলা ঠোঁট চেপে হাসতে লাগলো। আয়ান অসহায় মুখ করে তাকালো মেঘের দিকে। মেঘ মুখ ভেংসি কেটে বলল, এবার বুঝছিস তো রান্না করা ইজি না? আয়ান মাথা নিচু করে আছে। সরি। হৃদির কাছে কিউট লাগছে আয়ানের সরি, হেসে বলল, খাবার কি হবে নাকি অর্ডার করব? হয়েছে, তীব্র ভাই রান্না করেছে। আয়ানের কথায় মুখ হাঁ হয়ে গেল দাদি, রূপালী, মেঘলার। দাদি উত্তেজিত হয়ে বলল, কি? আয়ান ঘাবড়ে গেল। বেচারা এমনিতেই ভয়ে ছিল। সবার অবাক হওয়ার মাঝে সেখানে উপস্থিত হয় তীব্র। শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো সবাইকে, এরপর বলল, ফ্রেশ হয়ে আসুন। খাবারের গন্ধে মৌ মৌ করছে চারদিক। সবার প্লেটে বিরিয়ানি সার্ভ করা হয়েছে। সবাই খাবার মুখে দিতেই বিস্ময়ে হতবাক হয়ে তাকায় তীব্রর দিকে। তীব্র সবার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোমাদের? এইভাবে তাকানোর কি আছে? দাদি হেসে বললেন, রান্না অনেক টেস্ট হয়েছে দাদু ভাই। আমির চৌধুরী ভাব নিয়ে বললেন, কার ছেলে দেখতে হবে না? সবাই আমির চৌধুরীর অবস্থার সাথে এমন ভাব নিতে দেখে হো হো করে হাসল। এভাবে হাসি খুশির মাঝে কেটে গেল দিনটা। দিন গেল, সপ্তাহ গেল। দুদিন পর আয়ান মেঘের এনগেজমেন্ট। আজ শপিং করতে এসেছে মেঘলার পরিবার। সাথে আছে আয়ানের বাবা মা আর বোন। আয়ানের বাবা মা একসাথে থাকে না অনেক বছর। আয়ানের মা মিসেস মমতাও একজন ডাক্তার। উনি অন্য শহরের হসপিটালে জব করেন। আয়ানের ছোট বোন মায়া, সে মায়ের সাথে থাকে, মাঝে মাঝে অবশ্য আসে বাবার কাছে। আয়ানের বাবা মার ডিভোর্স হয়নি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। আয়ানের বাবার কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, যার কারণে মূলত সম্পর্কে ভাঙন ধরে। যদিও তিনি নিজের ভুল বুঝে সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু মমতা ডক্টর আশিকের কাছে ফেরেননি। আয়ান ডক্টর আশিকের কাছে থাকলেও বাবার সাথে খুব দরকার ছাড়া কথা বলে না আয়ান। আয়ানের ধারণা তার বাবার কারণেই আজ পরিবার আলাদা। যেহেতু আয়ান আর মেঘলা প্রায় ছোট থেকেই বন্ধু, তাই মেঘের পরিবার সব জানে অনেক আগ থেকেই। তবে মেয়ের খুশির জন্য মানতে হয় তাদের, কিন্তু শর্ত থাকে যে বাবা মা দুজনকেই বিয়েতে থাকতে হবে। ছেলের খুশির জন্য বাধ্য হয়েই এই শহরে এসেছেন মমতা। তাদের বিচ্ছেদে ছেলে মেয়ের জীবনের কষ্টে নেমে আসুক চায় না তিনি। ছেলের সুখের সময় মা হিসেবে পাশে অবশ্যই থাকবেন তিনি। শপিং মলের সামনে দুই পরিবার মিলিত হয়ে ভেতরে প্রবেশ করে। মমতা বেগম ছেলের জন্য বেশ কিছু শেরওয়ানি দেখছেন ইতিমধ্যে। মায়া বিরক্ত হয়ে মায়ের দিকে তাকালো। মায়া ইন্টারে পড়ে, দেখতেও ভীষণ সুন্দর। তার বিরক্তির কারণ হলো তার মায়ের চয়েস। এতগুলোর মাঝে ছেলের জন্য পছন্দ সেই শেরওয়ানি পাচ্ছেন না তিনি। দূর থেকে হৃদি দেখল মমতা বেগমকে, দেখতে সুন্দর মমতা বেগম।
চেহারায় বয়সের ছাপ পড়লেও বেশ মেনটেন করেন নিজেকে। পরনে জামদানি শাড়ি, পরিপাটি করে পরা শাড়িটি বেশ মানিয়েছে ওনাকে। মমতা বিরক্ত হলো, এত বড় শপিং মলে তার ছেলের জন্য একটা শেরওয়ানি পাচ্ছেন না তিনি। উঠে অন্য সাইডে চলে গেল। একে একে কিছু পাঞ্জাবি দেখছেন তিনি। হুট করে চোখ আটকে যায় সবুজ রঙের পাঞ্জাবিতে। পাঞ্জাবি দেখার জন্য টান দিতেই অন্য একটা হাতও টেনে ধরে পাঞ্জাবিটা। মমতা বিরক্ত হয়ে চোখ তুলে তাকায়। ডক্টর আশিক মাহমুদকে দেখে পাঞ্জাবিটা ছেড়ে অন্য সাইডে চলে যেতেই ডক্টর আশিক বলেন, আয়ানকে মানাবে বেশ, তাই না? মমতা কোনো কথা বললেন না। আবারও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মায়া বলল, বাবা, তোমার চয়েস আছে, তবে এটা ভাইয়ার বিয়ের ফাংশনে মেহেদি সেরেমনিতে জোস লাগবে, তাই না আম্মু? মমতা বেগম তবুও কিছু বলল না, চলে গেলেন। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে অসহায় বোধ করলো মায়া। তাকালো বাবার দিকে। ডক্টর আশিক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। ওনার করা পাপের শাস্তি তার ছেলে মেয়ে পাচ্ছে। মায়া কাঁদো কাঁদো মুখে বলল, আম্মু, আমার কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি বাবা, শুধু একটি সুখী পরিবার ছাড়া। আমরা কি একসাথে থাকতে পারি না বাবা? তুমি, মা, ভাইয়া, ভাবি আর আমি। মেয়ের কথায় কলিজায় আঘাত পেল ডক্টর আশিক। সে তো চেষ্টা করেছিল সব ঠিক করার, কিন্তু মমতা আর কখনো ফিরে দেখেননি। আশিক মাহমুদ মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। নারীর ভালোবাসা যেমন সুন্দর, নারীর ঘৃণাও তেমন ভয়ঙ্কর। আড়াল থেকে বাবা মেয়ের কথা শুনল আয়ান। বোনের মতো তারও তো একটা সুখী পরিবার চাই, কিন্তু সব কি ভাগ্যে থাকে? এগিয়ে আসলো তাদের দিকে। মায়ার মাথায় হাত রেখে বলল, আমার মতো অভাগী কেউ যেন না হয়, সব থেকেও যার কিচ্ছু নেই। কথাটা বলে চলে গেল আয়ান। আশিক মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে তীব্রকে দেখে যেন শপিং মলের দোকানে ভিড় জমে গেছে। সব স্টাফগুলো সুযোগ পেলেই ছুটছে তার দিকে। যে কোনো বাহানায় তীব্র বিরক্ত হচ্ছে। এই জন্য সে মেয়েদের সাথে বেশি কথা বলে না। বইয়ের জন্য একটু ভালো কি হয়েছে তাতে যেন সবাই লাই পেয়েছে। ইচ্ছে করছে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে, অসহ্য। বউ তার সেরা বলতে হবে। মেঘের সাথে শপিংয়ে এতই ব্যস্ত, বর যে এখানে আছে তার কোনো ধ্যান নাই। নেহাত বউ ছাড়া তার কাউকে সহ্য হয় না, তাই না হলে যে হারে মেয়েরা ঘুরঘুর করছে তাতে মনে হচ্ছে সে যেন মৌমাছির চাক। দূর থেকে তীব্রর দিকে তাকালো হৃদি। তীব্র রাগান্বিত ফেস দেখে হাসল। বেচারা রাগে ফেটে পড়লেও কিছু বলছে না। তার বর তার বেস্ট, এতে কোনো সন্দেহ নেই। এত এত সুন্দর মেয়ে তার সামনে ঘুরছে, তবুও তাকাচ্ছে না পর্যন্ত। মাঝে মাঝে মানতে ভীষণ কষ্ট হয় তীব্রর। তীব্র চৌধুরী নাকি তার স্বামী, তাও আবার এত ভালোবাসে। এই ভালোবাসা কখনো না হারায়। প্রতিদিন একটাই প্রার্থনা করে হৃদি, এই ভালোবাসাটুকু যদি সে হারিয়ে ফেলে তাহলে হৃদি নিজেকেও যে হারিয়ে ফেলবে, নিঃস্ব হয়ে যাবে। হৃদি তীব্রর দিকে তাকিয়ে কথাগুলো ভেবে এগিয়ে গেল তীব্রর দিকে। আনমনেই গিয়ে জড়িয়ে ধরল তীব্রকে। তীব্র অবাক হলো, তার চেয়েও বেশি অবাক, না অবাক না, বলতে গেলে আকাশ ভেঙে পড়ল যেন ঘুরঘুর করা মেয়েদের মাথায়। আর তীব্র তো তীব্র, বউ পেলে সে দুনিয়া ভুলে যায়। আশেপাশে সবাইকে উপেক্ষা করে চিন্তিত কণ্ঠে বলল, জান, কি হয়েছে? হৃদি কিছু বলল না। তার ভালো লাগছে এভাবে বুকে মিশে থাকতে, কিন্তু এদিকে তীব্রর চিন্তা হচ্ছে। হৃদিকে ছাড়িয়ে নিতে চাইলে হৃদি ছাড়ে না। বিড়বিড় করে বলল, আমি এভাবেই থাকবো। কাছাকাছি থাকায় হৃদির কথা শুনতে পেল তীব্র। মেঘলাকে ইশারায় ডেকে বলল, আমি হৃদিকে নিয়ে যাচ্ছি। আই হোপ বাকিগুলো তুমি ম্যানেজ করতে পারবে। জি স্যার, মানে ভাইয়া। তীব্র একবার সবার দিকে পুরো কুঁচকে তাকালো। রাগ হলো এভাবে তাকানোর কি আছে? ওয়াইফ, এনি প্রবলেম? সবাই যেন আরো বেশি অবাক হলো। তাতে তীব্রর কি? সে তো নিজের মতো হৃদিকে কোলে তুলে হাঁটতে লাগলো। আর হৃদি লজ্জায় মুখ তুলেও কারো দিকে তাকালো না, পরে রইল সেভাবে। পার্কিং এরিয়ায় এসে হৃদিকে কোলে নিয়েই গাড়িতে বসলো তীব্র। এবার হৃদি মুখ খুলল, আল্লাহ, এভাবে গাড়ি চালাবেন কিভাবে? ছাড়ুন না, ছাড়ো বলে কি ধরেছে? হৃদি আর জোর করলো না, মিশে রইল বুকে। একটু থেমে হৃদি বলে, আমাকে সবসময় এভাবেই ভালোবাসবেন তো? আপনার ভালোবাসায় আসক্ত আমি তীব্র, ভীষণভাবে আসক্ত। আমার ভয় করে তীব্র, আপনাকে হারিয়ে ফেলার ভয়। আপনাকে হারালে আমি নিজেও হারিয়ে যাব। আমি
কখনো খুঁজলে পাবেন না আর আমায়। তীব্র হুট করেই রেগে গেল। হৃদিকে ছাড়িয়ে নিয়ে হৃদির গাল চেপে ধরে বলল, ফালতু কথা কম বল। তুই আছিস বলে আমি শান্ত হয়ে আছি। তোকে ছাড়া তো দূর। তুই না হলে একটা দিনও আমার চলবে না, তাই বেকার আমাকে রাগিয়ে দিবি না। বলে হৃদির গাল ছেড়ে দেয়। রাগে ফোঁস করছে তীব্র। হৃদি তীব্রর মুখ দুহাতে ধরে সারা মুখে অসংখ্য চুমু খায়। তীব্র চুপচাপ আদরটুকু নিয়ে বুকে চেপে ধরল হৃদিকে। বউয়ের থেকে দূরে থাকতে হবে ভাবলেই ধ্বংস করতে ইচ্ছে হয় তীব্রর। সে জানে না কি আছে হৃদির মাঝে, যার জন্য হৃদিকে এত চাই তার। কিন্তু এই মেয়েটা ছাড়া তার নিঃশ্বাস কমে আসে। বাড়িতে আস্তে আস্তে তীব্রর বুকেই শান্তির ঘুমাচ্ছে হৃদি। তীব্র কয়েক পল সেভাবেই হৃদিকে নিয়ে বসে থেকে গাড়ি থেকে বের হয়ে বাসায় আসে। চারদিকে আলোকিত আজ আশিক মাহমুদের বাড়ি। শূন্য বাড়ি প্রাণ ফিরে পেয়েছে যেন। আত্মীয় স্বজন মিলে বেশ রমরমা পরিবেশ। এমন রমরমা পরিবেশ অনেক বছর আগে ছিল, যখন মমতা আর তার ছোট্ট একটা সংসার ছিল। বছরান্তে বাড়ি ভরে থাকতো আত্মীয় স্বজনে। মমতা সবাইকে দাওয়াত দিত। আশিক মাহমুদের বোন জামাই বাচ্চা সবাই মিলে অনেক মজা হতো। কিন্তু তার একটা ভুল সবটা শেষ করে দিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল আশিক মাহমুদ। ব্যালকনি থেকে দেখলো বাগান সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন লাইট দিয়ে। মানুষ আসতে শুরু করেছে। তাকেও এখন নিচে যেতে হবে ভেবে চলে আসতে নিলে চোখ আটকে যায় জাম কালার শাড়ি পরিহিত এক নারীর দিকে। নারীটা আর কেউ না, মমতা বেগম। সুন্দর পরিপাটি শাড়ি পরে আয়ানের টাই ঠিক করে দিচ্ছেন। আশিক আবারও ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। আয়ান আজ পুরো ব্ল্যাক স্যুট বুট পরেছে। ফর্সা শরীরে কালো রং বেশ ফুটে উঠেছে। ছেলের দিকে তাকিয়ে স্মিত হাসল আশিক মাহমুদ। ছোট সেই আয়ানটা কত বড় হয়ে গেছে, আজ বাদে কাল বিয়ে। আশিক মাহমুদ ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গেস্টদের অ্যাটেন্ড করতে এগিয়ে গেলেন। মেঘলা আজ কালোর মাঝে খয়েরি গর্জিয়াস স্টোনের লং গাউন পরেছে। ভারী মেকআপে একদম পরীর মতো লাগছে। পাশাপাশি দুইজনকে বেশ মানিয়েছেও। ছেলে আর ছেলের বউকে প্রাণ ভরে দোয়া করলেন মমতা বেগম। শাশুড়ির সাথে মেঘলার বন্ড বরাবরই ভালো ছিল। মাঝের দিকে মমতা বেগমের চলে যাওয়ায় কথা কম হলেও আগের মতোই স্নেহ করেছেন মমতা বেগম। ছেলের বউ হিসেবে এমন মেয়েই চেয়েছেন মমতা, যে তার ছেলেকে আগলে রাখবে, ছেলের বেপরোয়া স্বভাব দূর করবে। তিনি আজ খুশি কারণ ওনার ছেলে আজ খুশি। তাদের বিচ্ছেদ হলে ছেলে মেয়ে ভীষণ কষ্ট পেলেও নিজেদের প্রতি হওয়া অন্যায়ের সাথে তিনি কম্প্রোমাইজ করেননি। এতে ছেলে মেয়ে কষ্ট পেলেও তিনি চেয়েও পারেননি সব মেনে আবার ফিরে আসতে। তবে ছেলের জন্য মন ভরে দোয়া করেছেন তিনি। দুজনের ভবিষ্যৎ সুন্দর হোক, এটাই চাই তিনি। মমতার ভাবনার মাঝেই পাশে এসে দাঁড়ায় আশিক মাহমুদ। মমতা আশিক মাহমুদকে দেখেই সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আর কথা বলেনি মমতা বেগম আশিক মাহমুদের সাথে। আশিক মাহমুদ মমতা বেগমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন।